2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছে। উপজেলার শতাধিক কিডনি বিক্রেতা বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনী ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর আবারও নড়ে চড়ে বসেছে প্রশাসন ও এলাকার লোকজন। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভুক্তভোগীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করেছিলেন তারা, কিন্তু এরপরও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। এখন আমি কি করবো, বিচার আমার মানুষ বলতেছি, সবার কাছে হাতে বলতেছি যে আমার মতো এই ভুলটা যেন কেউ না করে। আর আমার এলাকায় বর্তমানে কাজটা বর্তমানে প্রশাসনের তৎপরতা আছে। কিডনি নেওয়ার পর আমাকে বাংলাদেশে ফেরত করানোর পর আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার পর আমি আসে ওনার কাছে আবেদন করেছি, ওনারা আমার কাছে টাকা দেন। সে কথা আমাকে নির্যাতন করে, আমাকে ভয় দেখানো হয়। তারা আরও জানান, বর্তমানে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে থাকলেও সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন না। মানুষের চক্রান্ত করে এই কিডনি বিক্রি করেছে, এখন আর নাই। এখন আর বিক্রি ওখানে লোকগুলো অসহায়, এখন অসহায় পুরা কিডনি বিক্রি করা দালালের চক্রে করে তারা কিডনি বিক্রি করে দিচ্ছে এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে না। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কিডনি বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন ও এলাকার লোকজন। জয়পুরহাটে 32টি ইউনিয়ন আছে, সেখানকার কিছু মানুষ যদি অপরাধী হয় গোটা জেলাকে দোষারোপ করা ঠিক হবে না। এখানে কিছু দালাল চক্র আছে যারা মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করে কিডনি বিক্রির একটি চক্র তৈরি হয়ে উঠেছে। এখন বর্তমানে ভালোই আছে অসহায় মানুষ, আগের দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যদিও পুলিশ বলছে 2022 সাল থেকে কিডনি বেচা কেনার কোনো তথ্য বা অভিযোগ পাননি তারা। আমরা তৎপর রয়েছে অতীতের মতো, সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, তাদের বিরুদ্ধে মামলা নিব এবং তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণের যে আমাদের ধারাবাহিকতা অতীতে ছিল সেটি আমরা বজায় রাখবো। জেলায় এ পর্যন্ত 17টি মামলা এবং 61 জন দালাল ও কিডনি দাতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর তাজমিন নীর, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। কথা বলবো তার সাথে। মোয়াজ্জেম, জানাবেন যে হঠাৎ করে কিডনি বিক্রির এই প্রবণতা বেড়ে গেল কেন এবং এই প্রবণতা ঠেকাতে প্রশাসনের কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, আসলে জয়পুরহাটে যে কিডনি বেচা এটি হঠাৎ করে না। আপনি জানেন যে জয়পুরহাটে 2011 সালে বেচা কিনার মানে আলোচিত হওয়ার হাট নামে পরিচিত লাভ করেন। আপনি জানেন যে জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে জয়পুরহাটে যে কিনার একটা সহজ রোড তৈরি হয় বলে এখানে যে মাত্রা ইউনিয়ন, কালাই উপজেলার যে মাত্রা দুটি ইউনিয়নে রয়েছে, মাত্রা এবং উদয়পুর, এই উদয়পুরে কিছু হয়তো দরিদ্র মানুষদের মধ্যে কিন্তু এই কিডনি বেচা কিনা কিন্তু শুরু হয়। তখন 2011 সালে তখনকার প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং সাধারণ মানুষ এবং রাজনীতির লোকদের নিয়ে সাথে কিন্তু একটা বড় তৎপরতা হওয়ার কারণে কিন্তু কিডনি বেচা কিনা বন্ধ হয়েছিল। আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন যে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছিল যে 35% 1%, অর্থাৎ 35 জন মানুষের মধ্যে একজন কিডনি দেওয়া হয়েছে। এমনকি প্রতিবেদন হওয়ার পরে কিন্তু আমাদের যে স্থানীয় প্রশাসন এবং আমরা গণমাধ্যমরা কিন্তু আমরা এই বিষয়টা খোঁজখবর নিতে গেছি, তখন কিন্তু আমরা সরজমিনে গিয়ে দেখি কিন্তু আসলে চিত্রটা এতটা না। তবে এখানে যে কিডনি বেচা কিনা হচ্ছে বলা যাবে না, আবার হচ্ছে না এটিও বলা যাবে না।
আপনি জানেন যে এখানকার যে কিডনি আগে যখন বেচা কিনা হচ্ছিল তখন একেবারে দালালের মাধ্যমে কিন্তু এটা বেচা কিনা হচ্ছিল। তখন কিন্তু এই কিডনি যারা বিক্রয় করে দালালের মাধ্যমে যখন তারা টাকা যেটা যে মূল্যে বিক্রি হচ্ছিল যখন টাকা পাচ্ছিলেন, তখন কিন্তু এইসব ভুক্তভোগীরা কিন্তু প্রশাসন, গণমাধ্যম কর্মী এবং যারা স্থানীয় যারা নেতৃবৃন্দ তাদের কিন্তু কাছে যখন ধর্ণা দিত তখন কিন্তু আমাদের গণমাধ্যমে এই খবরগুলো আসতো। কিন্তু এখন একটু বড় মুশকিলের বিষয় হয়ে দাঁড়াইছে যে যেই ব্যক্তিগুলো কিডনি বিক্রয় করে এখন তারাই এখন দালাল হয়ে গেছে। কেননা আপনি প্রতিবেদনে আপনাকে বলা হলো যে যাচ্ছে যে জয়পুরহাটের যে ভেন্ডি গ্রামের একজন কিডনি বিক্রেতার সাথে আমি কথা বলছি, তারা একই পরিবারের 3 জন নিজে দিয়েছে, তার ভাই দিয়েছে এবং বাবা, একই পরিবার, অর্থাৎ 3 জনই এই কিডনি বিক্রয় করে দিয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে যখন কিডনি বেচা কেনা হচ্ছে তখন কিন্তু এই চিত্রটা আমাদের মাঝে কিন্তু আসে না, কিংবা প্রশাসনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি না। আপনি জানেন যে জয়পুরহাটে যেহেতু সীমান্তবর্তী হওয়ার কারণে যে মানে এই কিডনি বেচা কেনার কিন্তু প্রবণতাটা কিছুটা বেশি ছিল। আপনাকে বলে রাখি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অঙ্গ প্রত্যঙ্গ 1999 সালের যে অঙ্গ প্রত্যঙ্গ স্থাপনের যে আইনটা রয়েছে, এই আইনের ফাঁকের কারণে, এই জটিলতার কারণে কিন্তু এই যে সাধারণ মানুষ যারা কিডনি দিচ্ছে বা তারা কিন্তু এই বেড়াজালে, আইনের বেড়াজালে পড়ে তারা কিন্তু আজকে কিন্তু এই ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আমি এখানকার বিভিন্ন যারা কিডনি বিগত সময় যারা কিডনি দিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলেছে তারা কিডনি দেওয়ার পরে কিন্তু তারা শারীরিক ভাবে তারা কিন্তু ভালো নাই। আপনি জানেন যে গত সরকারের সময়ে যে দালালগুলো ছিল, সেই দালালের কারণে কিন্তু তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি এর আগে যে প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে বলেছিলাম ক্যারেনা নামে একটা মেয়ের কথা, আর আজিজুল হকের নামে একজন হলো ভ্যান চালকের কথা। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে জয়পুরহাটে যে কিডনি বিক্রির সবশেষ খবরাখবর। আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন জয়পুরহাটে কিডনি বিক্রির সে খবর। পেশি শক্তি ব্যবহার করে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার পিরোজপুরে এক পথসভায় তিনি আরো বলেন, কোনো দল ক্ষমতা আর নির্বাচন চাইলেও সংস্কার চায় না। জুলাই সনদ আদায় ও চাঁদাবাজ দুর্নীতিবাজদের রুখতে গণ অভ্যুত্থানের শক্তি সবসময় প্রস্তুত বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। পিরোজপুরে পদযাত্রার মাধ্যমে বরিশাল বিভাগে দেশ গড়তে জুলাই পদযাত্রার সূচনা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে শুরু করে শহীদ মিনার চত্বরে এক পথসভায় মিলিত হয় পদযাত্রাটি। বৃষ্টি উপেক্ষা করে এতে হাজারো নেতাকর্মী অংশ নেয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীতে কেউ পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, অনেকেই আছে যারা শুধু ক্ষমতা চায়, সংস্কার চায় না। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। পিরোজপুরে পথসভা শেষ করে ঝালকাঠি পৌঁছায় এনসিপির গাড়িবহর। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঝালকাঠি। জুলাই পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা আজ পটুয়াখালীতে কর্মসূচি পালন করবেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী আহসানুল কবির রিপন। এনসিপি নেতারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আজকে সারাদিনে তাদের কর্মসূচি কি রয়েছে জানাবেন।
হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে, তাদের সেই টিমটি এখন এই মুহূর্তে পটুয়াখালীতে অবস্থান করছে। গতকাল রাতেই তারা ইতিমধ্যে পটুয়াখালী শহরে এসে পৌঁছেছে। রাত 10:30 থেকে 11:15টার মধ্যে তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে তারা শহরে প্রবেশ করেছে। তাদের টিমের কিছু সদস্য পটুয়াখালী সার্কিট হাউসে অবস্থান করছেন এবং কিছু কিছু সদস্যরা তারা বিভিন্ন আবাসিক হোটেলে উঠেছেন এবং কিছু নেতাকর্মীদের বাসায় উঠেছে, এমন একটা খবর আমি পেয়েছি। তো এখানকার প্রোগ্রাম চৈতি বেলা 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। শুরুতে তারা সার্কিট হাউস চত্বর থেকে তারা পদযাত্রা শুরু করে বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের সাথে তারা গণসংযোগ করবেন। তারা জনগণের যে মতামত, তারা জনগণ কি চাচ্ছে তাদের সাথে সেই বিষয়ে মত বিনিময় করবেন এবং এই পদযাত্রা এবং গণসংযোগের এক পর্যায়ে তারা পটুয়াখালীর একজন কলেজ শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া, যিনি চিটাং বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন, তার পরিবারের সাথে কথা বলবেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারপর তারা এই যে সার্কিট হাউস চত্বর যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, আপনাকে আমি একটু দেখাচ্ছি যে সামনে এখানে একটি মঞ্চ রয়েছে। এই মঞ্চে তারা পথসমাবেশে অংশ নেবে। দলীয় সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে এই বহরে তাদের 70 থেকে 90 জনের মতো সদস্য রয়েছে। এর মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব রয়েছে, আক্তার হোসেন রয়েছে, তারপর মুখ্য সমন্বয়ক যে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আবদুল্লাহ রয়েছে, এছাড়া মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম, তারপরে রয়েছেন আপনারা ডাক্তার তাসনিম জারা, সামন্তা ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, এইরকম তাদের বহরে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। তারা কিন্তু সকাল থেকে এখানে ডিউটি করছেন। এখানের যে সুন্দর পরিবেশের যে পথসমাবেশ অন্যান্য কর্মসূচি নির্বিঘ্ন করার জন্য এখানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এখানে একটু বৈরী আবহাওয়া এই প্রোগ্রামকে কিছুটা ব্যাহত করবে বলে আমরা আশঙ্কা করছি। আপনার জ্ঞাতার্থে দিচ্ছি চৌধুরী যে গতকাল রাত থেকেই কিন্তু থেমে থেমে কখনো ভারী মাঝারি বৃষ্টি হচ্ছে। এখনো কিন্তু পটুয়াখালীতে সেই রকম বৃষ্টিপাত হচ্ছে। যেহেতু প্রোগ্রাম আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে পটুয়াখালীতে আজ সারাদিন এনসিপির যেসব কর্মসূচি রয়েছে সে বিষয়ে। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের 6 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের নেতারা। আমাদের যে স্মৃতিস্তম্ভ 63টি জেলায় একই রকম স্মৃতিস্তম্ভ হচ্ছে, তার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ জেলায় আমাদের 6 জন উপদেষ্টা স্যার এবং 6 জন সচিব স্যার আসবেন এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হবে এবং এই স্মৃতিস্তম্ভে 5ই আগস্ট শহীদ পরিবারের উদ্দেশ্যে তাদের স্মরণে আমরা এখানে ফুল অর্পণ করব। জুলাই স্মৃতিস্তম্ভ হবে, সেদিন থেকে আমাদের এখানে সাদা পোশাকে নজরদারি আছে এবং আমরা আজ থেকে আরও এখানে পোশাকধারী পুলিশেরও ডিউটি থাকবে, যাতে করে কেউ এখানে কোনো প্রকার নাশকতার সৃষ্টি করতে না পারে এবং সার্বিকভাবে শুধু এখানে না, এর আশেপাশেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের যে অনুষ্ঠান কখন শুরু হবে এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠান ঘিরে, সব মিলিয়ে জানাবেন।
চৈতি, জুলাই আগস্টের শহীদ যারা হয়েছিলেন তাদের স্মৃতির শ্রদ্ধা জানাতে যে নারায়ণগঞ্জেই বাংলাদেশি প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনি জেনে থাকবেন 6 জন সরকারের 6 জন উপদেষ্টা এবং 6 জন সচিব সহ জেলার এবং রাজনৈতিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গরা আজকে দুপুর 3টায় উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের সেই স্মৃতি স্তম্ভ উদ্বোধন স্থলে। ধারণা করা হচ্ছে আগামী 5ই আগস্টে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল সেখানে অর্পণের মাধ্যমে আসলে এর কার্যক্রম পুরোদমে শুরু হবে। সেখানে আমরা দেখেছি যে আসলে প্রশাসন গত 2 দিন যাবত প্রচন্ড রকম কাজ করে যাচ্ছে এবং সেখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে। পাশাপাশি পুলিশ, র্যাব এবং সাদা পোশাকে পুলিশকে আমরা দেখতে পেয়েছি যে আসলে সেখানে তারা নিরাপত্তা জোরদার করেছে। এখানে আমরা অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতাকর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা এই ধরনের উদ্যোগকে সরকারের সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে শহীদদের স্মৃতি রক্ষার্থে এই ধরনের উদ্যোগকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। আপনাকে বলতে হয় যে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে প্রায় 56 জন নিহত হয়েছিল জেলা সিভিল সার্জনের তথ্য মতে। সেখানে 26 জন নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছিল। এর বাইরে জামাত এবং বিএনপির বেশ কিছু নেতাকর্মীর নামও রয়েছে সেখানে। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন, জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছেন এটা যেন একটা স্মৃতিতেই না থেকে যায়, এটা যেন আসলে মানুষ স্মরণে রাখে এবং তাদের জন্য বছরে মানুষ মনে করতে পারে, সেজন্যই মূলত এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি, রাজনা চৌধুরী, আসিফ নজরুল, আসিফ এবং আদিলুর রহমান থেকে সরকারের প্রায় 6 জন উপদেষ্টা আসবেন নারায়ণগঞ্জে দুপুর 3টায় উদ্বোধন করবেন। সেই উদ্বোধন অপেক্ষায় আমরা আছি চৈতি। পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেব। নিশ্চয়ই হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান, জানাচ্ছিলেন নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সেই উদ্বোধন আনুষ্ঠানিকতার খবরাখবর। ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন অসহায় মানবেতর জীবন কাটাচ্ছেন ফেনীর হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারে না হওয়ায় বাঁধ ভেঙে এই বিপর্যয় নেমে এসেছে। ক্ষতিগ্রস্তরা এখন চাচ্ছেন স্থায়ী সমাধান। ফেনী থেকে সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফেনীর পরশুরাম উপজেলার নোয়াপুর গ্রামের আব্দুল মালেক 64 বছর বয়সী এই প্রবীণের বাড়ি দুমড়ে মুচড়ে গেছে এবারের বন্যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের মুহুরী নদীর বাঁধ ভেঙে ভয়ঙ্করভাবে পানি প্রবেশ করে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। পানি ভাঙিয়ে আর ঘর দুয়ার ব্যাগ লেগেছে ভাই সান দেখেন, অর্ধেক নিচু আর অর্ধেক হরিয়েছি লটকাই মিটারটা পর্যন্ত এইখানে হরিয়েছি, কারণও নাই অন্তটা আর জায়গা নেই। প্রায় 1 সপ্তাহ পর ঘরের চুলোয় আগুন জ্বালানোর চেষ্টা করছেন আব্দুল মালেকের স্ত্রী রুবি আক্তার। এখনো খাচ্ছি, কেউ আনি এই চারিয়ে খাচ্ছি এই যে রান্না বান্না অনন্য চলে। পাশেই নূরহাবা বেগমের ঘর। এই ঘরে তার 9 সদস্যের বসবাস। 25-এর বন্যায় ভেসে গেছে এই পরিবারের শেষ সম্বলটুকু। কিছু না, গ্যাস ইয়ে নষ্ট হয়েছে, স্টিল আলমারি এসেছিল ইয়ে নষ্ট হয়েছে, যা কিছু নাই, ব্যাগ সুরমুচুর হয়ে গেছে। বই খাওয়া দাওয়া মানুষে কিতার নৌকাতে আত্মীয় স্বজনে বাদ সাইকে আনি দিছে, এতদিন পর্যন্ত খাসি। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এমন পরিবারের কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই সংখ্যা 30,000-এর বেশি। এই বাড়ির বাসিন্দারা বলছেন গত 2 যুগেও এই বাঁধের কোনো সংস্কার হয়নি, যার ফলে বন্যায় বাঁধ ভেঙে এভাবে লন্ডভন্ড হয়ে গেছে বসতভিটা। ক্ষতিগ্রস্তরা চাচ্ছেন ফেনীর বন্যার স্থায়ী সমাধান। সবুজ মাহমুদ, 71, ফেনী। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় 40 হেক্টর শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত কৃষক পরিবার। নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় তারা দিশেহারা। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসনের আওতায় আনা হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় 447 হেক্টর জমিতে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়। উপজেলার বেহাইর, উর্শিউড়া, সুলতানপুর, মোহাম্মদপুর শতাধিক পরিবার বীজতলায় শাকসবজির চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে বেহাইর গ্রামে চারা উৎপাদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সদর উপজেলায় 40 হেক্টর জমিতে শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা জানান, জমিতে লাল শাক, মূলা, গ্রীষ্মকালীন টমেটো, পুঁইশাক, ঢেঁড়স, শসার বীজ রোপণ করেছিলেন। টানা বৃষ্টিতে তাদের উৎপাদিত চারা নষ্ট হয়ে গেছে। এতে একদিকে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি এসব জমিতে নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় তারা এখন দিশেহারা। অনেকে করলা, শসা, টমেটো চাষ তো এখন আমরা গ্রাফটিং করতেছি। টমেটো তো নষ্ট হয়ে যেতেছে। লাল শাকও করছিলাম, লাল শাকও উঠছিল সুন্দর দিকে, বৃষ্টি হওয়ার পরে রোদ্র উঠছে না, এখন সব মজে গেছে, দৈন্য মজে গেছে। আর টমেটো চারা উঠছে কম। বৃষ্টির কারণে আমরা সবগুলা চারাগুলা মারি যেতেছে। আমরা আছি খুব চিন্তার মাঝে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, কৃষি অফিস থেকে এ ব্যাপারে সহযোগিতা ও পরামর্শ পায়নি। জমিতে লাল শাক, মূলা ফালাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা। কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারি ভাবে কোনো পাইটাই না। কৃষি অফিসারও আসে নাই, তার জন্য আমাদের পুরোটাই মোটামুটি মাইরি চলে গেছে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানিয়ে তাদের পাশে থাকার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা সাধারণত যে কাজটা করি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে সবসময় থাকি এবং তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা এবং যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন বা পুনরুদ্ধার তালিকা তৈরি করা হয়, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনার চেষ্টা করব। জেলায় 3584 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। বৃষ্টিতে 127 হেক্টর সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারদিন নীরব, 71। খরা আর অনাবৃষ্টির কারণে উত্তরে জেলা লালমনিরহাটে পিছিয়ে পড়ছে রোপা আমন চাষ। পানির অভাবে জমি শুকিয়ে গেছে। দ্বিগুণ ব্যয়ে শ্যালো ও পাম্প মেশিনের পানিতে বাধ্য হয়ে রোপা আমন চাষ করছে কৃষক। এতে খরচ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, জুন মাসের 3 তারিখের পর বৃষ্টি হয়নি। অনাবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে রোপা আমন চাষ। শ্যালো ও মর্টার দিয়ে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মিলন পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর রোপা আমন মৌসুমে বৃষ্টির পানিতে চাষাবাদ করত লালমনিরহাটের কৃষকরা। চলতি মৌসুমে তীব্র তাপদাহ আর খরায় পানির অভাবে রোপা আমন চাষে বিপাকে পড়েছেন কৃষকরা। পানির অভাবে শুকিয়ে রয়েছে আমন চাষের জমি। একদম মরুভূমি হয়ে আছে। তাতে আমাদের ফসলের দিনটা আমনের ফসলের দিনটা পাউসে যাবার লাগছে। বৃষ্টি হচ্ছে না বিদায় আমরা জমি চাষ করতে পারতেছি না, চারা লাগাইতে পারতেছি না। জায়গা জমি শুকিয়ে গেছে, এখন মনে করো পাট বোয়া যায়। পানি না হলে গাড়ি কেমন কীভাবে, এখন যদি মোটরের পানি দিয়ে গাড়ি দিবে, পানি দিই খরচ বেশি হবে কম। কৃষকরা আরো বলছেন, পানির অভাবে এখন শুকিয়ে বিবর্ণ পরিবেশ। অনাবৃষ্টির কারণে পাটও কাটতে পারছেন না তারা। কোনো জায়গায় দেখা যায় কোষ্টা পাট এগুলা ইয়ের অভাবে গরমেতে অতিরিক্ত তাপমাত্রায় মরে যাইতেছে, গাছপালা মরে যাইতেছে, গাছের কোনো ফল টিকতেছে না। এই যে পিছন দিকে দেখা যাচ্ছে যে পাটের যে পাট কাটার একটা সময় হয়েছে, কিন্তু পাটটা কাইটে করবে কি, যে পানি নাই, শুষ্ক মৌসুম, এই কারণে আর কি পাটটা জাগাইতেও পারতেছে না। এই ক্ষেত্রে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। পাট খাওয়া তো যে পানি জাগবার পাওয়া নাছি না, এখন তো ওটে খাড়াই আছে ওই অবস্থায়। কাটিয়া কি করেন, কোটে জাগান, পানি তো দরকার। কৃষি বিভাগ জানিয়েছে, লালমনিরহাট জেলায় জুন মাসের 13 তারিখে 10 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তারপর থেকে বৃষ্টির দেখা নেই। তবে কৃষকদের শ্যালো বা পাম্প দিয়ে পানির ব্যবস্থা করতে বলা হয়েছে। আমাদের পরামর্শ আছে বা চলছে যে যেখানে আপনার শেষ পাম্প বা সেচ ইউনিটগুলো চালু করার সুযোগ আছে, সেক্ষেত্রে কমপক্ষে আপনার এই সেচ দিয়ে ধানটা যথাসময়ে লাগানোর জন্য। তো কেবল তো শুরু, আশা করা যাচ্ছে এখন আমাদের তো বৃষ্টির পূর্বাভাস আছে, কিন্তু হয়তো বৃষ্টি নামতেছে না, এটা দেখা যাক আল্লাহর ভরসা। লালমনিরহাট জেলায় চলতি রোপা আমন মৌসুমে 82,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত 500 হেক্টর জমিতে হয়েছে চাষাবাদ। ফারদিন নীরব, 71। বৃষ্টি না হওয়ায় খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে লালমনিরহাটেও। এতে আমনের আবাদ নিয়ে বিপাকে আছেন কৃষক।
এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, এই খরা পরিস্থিতির কোনো পূর্বাভাস আগে থেকে ছিল কিনা এবং এই খরা মোকাবেলায় প্রশাসন কি ধরনের পরামর্শ দিচ্ছে? লালমনিরহাটে খরা মোকাবেলার জন্য প্রশাসনের সেরকম কোনো প্রস্তুতি না থাকলেও চলতি যে কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে আগাম জানিয়ে দিয়েছে যে যদি বৃষ্টি না হয় সঠিক সময়ের মধ্যে তাহলে তারা যেন শ্যালো মেশিন বা পাওয়ার বা বিভিন্ন স্থানে যে সমস্ত পাম্প মেশিনগুলো রয়েছে পাম্প মেশিনের মাধ্যমে সেচ দেওয়ার জন্য জমিতে তারা পরামর্শ দিয়েছে। তবে চলতি লালমনিরহাটে উত্তরাঞ্চলের এই জেলাটা এই লালমনিরহাট জেলা প্রতি মৌসুমে এই সময় বৃষ্টিপাত হয় এবং আমার যে ডান দিকে মিলন, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। মিলন, ধন্যবাদ আপনাকে। 4 দশকেও পূর্ণাঙ্গ হয়নি ময়মনসিংহের হালুয়াঘাট স্থল শুল্ক বন্দর। বছরের 4 মাস ভারত থেকে কয়লা ও কিছু পাথর আমদানি করা হলো, বাকি 8 মাস বন্ধ থাকছে বন্দরের কার্যক্রম। এ সময় কাজ না থাকায় 2000-এর বেশি কয়লা ও পাথর শ্রমিক জড়িয়ে পড়ছে ভিন্ন পেশায়। অভিযোগ, ব্যাপক সম্ভাবনা থাকার পরও সরকারের কার্যকর পদক্ষেপ না নেয় ঘটা করে উদ্বোধন সহ বন্দর প্রতিষ্ঠার পর ইমিগ্রেশন সহ পুরোদমে চালু হয়নি আমদানি ও রপ্তানি। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে কয়লা ও পাথর আমদানি সহ বাংলাদেশি পণ্য রফতানির সম্ভাবনা সামনে রেখে 1979 সালে হালুয়াঘাটের করৈতলি এবং 1987 সালে গোবরাকুড়ায় প্রতিষ্ঠা করা হয় আলাদা দুটি স্থল শুল্ক বন্দর। পরবর্তীতে ইমিগ্রেশন চালুর সুবিধাসহ পূর্ণাঙ্গ বন্দর উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামোর উন্নয়ন সহ বন্দর ব্যবস্থাপনায় সকল অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু পুরোদমে বন্দর চালু না থাকায় কয়লা ও পাথর শ্রমিকরা কষ্টে দিন পার করছেন। এখন তো কাজকাম নাই, ডাল সিজন বন্ধ হওয়ার কারণে আমরা চলা অসুবিধা হইতেছে খুব। এই বর্ষার সিজনও পার্টি আসতো, কিন্তু এখন আর কোথাও থেকে আসে না, কারণ যেহেতু মাল নাই তার আইসে কি করব। এই ফুডটা যাতে আবার সচল হয়, এটা আমাদের একটা সবারই আশা। বছরের শুষ্ক মৌসুমের মাত্র 4 মাস কয়লা ও কিছু পাথর আমদানি করা হলেও বাকি সময় বন্ধ থাকছে আমদানি কার্যক্রম, যে কারণে শ্রমিকদের অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধে, অনেকে বেছে নিচ্ছে ভিন্ন পেশা। যদি ইনকাম থাকতো তাহলে আজকে চুরি বা এই যে নানান ধরনের কুকর্মের মধ্যে বা এই যে অসৎ কাজের মধ্যে এবং কি মাদক চোরাচালানের মধ্যেও তারা জড়িত হইতো না। আমদানিকারকরা বলছেন এই 2 বন্দর দিয়ে কয়লা ও পাথরের পাশাপাশি ফল ও মশলা আমদানির সম্ভাবনাও রয়েছে। কাজু বাদাম আনতে পারি, বিভিন্ন মশলা আনতে পারি, কিন্তু এগুলো তো এসআরওতে থাকলেও এগুলো পারমিশন নাই। সেই পারমিশনটা তো এনবিআর আমাদেরকে করে দিতে হবে। যেমন জিরা অন্যান্য বর্ডারে আসে, আমার এখান থেকে পারমিশন নাই। আর রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা বলছেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে পূর্ণাঙ্গ বন্দর চালু করবে। বিএনপি আগামী সরকার ক্ষমতায় আসলে আমরা এখানে একটি পূর্ণাঙ্গ স্থল বন্দর, আমরা শুধুমাত্র আমদানি রপ্তানি না, এখান দিয়ে যেন মানুষও যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা করব। প্রশাসনের স্থানীয় কর্মকর্তারাও বলছেন সরকার বন্দর কার্যক্রম পুরোদমে চালু করতে উদ্যোগ নিয়েছে। পরিপূর্ণ একটি স্থলবন্দর হিসেবে চালু করা যায় কিনা এই বন্দর দুটোকে, এবং ইমিগ্রেশন চালু করা যায় কিনা এর একটা সম্ভাব্যতা যাচাই চলছে। আমরা হয়তো আশাবাদী যে ভবিষ্যতে এই দুটি স্থলবন্দর পরিপূর্ণভাবে পরিচালিত হবে এবং এখানে ইমিগ্রেশন চালু হবে। ব্যবসায়ীরা আরও জানান ভারতের 7 সিস্টার লাগোয়া হালুয়াঘাটের স্থল শুল্ক বন্দর দুটি সারা বছর চালু সহ ইমিগ্রেশন সুবিধা থাকলে সরকার বছরে অতিরিক্ত আরও 100 কোটি টাকার বেশি রাজস্ব আয় করতে পারবে। ফারদিন নীরব, 71। ৭১ স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।
রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পাশে জনগণ সবসময় ছিল আর থাকবে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর ঘুরে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশে রূপান্তর করার চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তের অংশ হিসেবেই সেই হত্যাকাণ্ডের দায় বিএনপির কাঁধে। বিএনপির নেতা, এদেশের অবিসংবাদিত নেতা, যিনি গত স্বৈরাচার পতনের আন্দোলনে সারা জাতির মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এ ঘটনায় জড়িতদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী। এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ তাকে লক্ষ্য করে লাঠি সোটা চেয়ার দিয়ে হামলা এবং তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করেন। এক পর্যায়ে জেলা থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ তাকে রক্ষা করে আপ্রাণ চেষ্টা করে এবং তারাও আহত হন। জেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় তিনি ও অন্যান্য নেতৃবর্গ সম্মেলনস্থল ত্যাগ করেন। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সেটি নিরপেক্ষ হবে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হোসেন পাটোয়ারি। রবিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে রংপুর সফরে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, এনসিপির সাথে এই সরকারের সম্পর্ক আছে। ভোটে সরকার এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। মূলধারার জাতীয় পার্টি জি.এম. কাদেরের নেতৃত্বে একত্রিত আছে, সেই ধারা ভবিষ্যতে বড় দল হিসেবে আবির্ভূত হবে। দেশ পরিচালনা ও গঠনের জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না, কারণ এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্ক আছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে, রাইটলি অর রংলি। সেখানে যদি ভোট হয়, সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4টায় নগরীর মুরাদনগরে এলজিইডি ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির শক্তিশালী এক স্তম্ভ। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনকে ধারণ করে রাজনীতিকে এগিয়ে নিতে হবে। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ত্যাগ আজকের তরুণ রাজনীতিকদের জন্য এক মহান উদাহরণ। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সহনশীল রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। যশোরের নাভারণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ MGI এর অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড উৎপাদিত ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স রোকিয়া ট্রেডার্স
উদ্বোধন করা হয়েছে। রবিবার নাভারন রেল বাজারে একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সিনিয়র জিএম কাজী মহিউদ্দিন, ডিজিএম জিয়ারুল ইসলাম, ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান এবং মেসার্স রোকেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে।